আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা রুবেল টেক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দর্শক, দেশ এবং দেশের বাইরে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন কোথায় থেকে ভিডিওটি দেখছেন, আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আপনাদের কাছে আবারও অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশে ইসরায়েলে দুটি কার্গো বিমান অবতরণের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বিতর্ক অবসানের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে আপনারা জানেন যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এর ব্যাখ্যা সম্বলিত। কিন্তু মজার বিষয় হচ্ছে, তাদের বিজ্ঞপ্তিতে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা বরঞ্চ মানুষের মনের রহস্যকে আরও ঘনীভূত করেছে বলে আমাদের অনেকের কাছে মনে হচ্ছে। কিভাবে রহস্য ঘনীভূত হচ্ছে বা কিভাবে যে হাঙ্গেরে বাংলাদেশ নামের এই ছোট দেশ চলে মোটামুটি তিনটা আলাদা আলাদা সেক্টরের কাজের উপরে ভিড় কইরা। এই তিনটা জায়গা আমরা সবাই জানি। এক হইতেছে কৃষি খাত, দুই হইতেছে প্রবাসী আয় বা বিদেশ থেকে আয়, আমাদের বিদেশে যে বাইরে তাকে যেটা রেমিটেন্স পাঠায়, আর তিন নাম্বার হইতেছে গার্মেন্টস শিল্প। তাই তো তো বাংলাদেশের প্রায় বেশিরভাগ ঘরের থেকে কেউ না কেউ এই তিনটার যে কোনো একটার সাথে জড়িত। তার মধ্যে গার্মেন্টসের সাথে একদম সরাসরি যুক্ত আছে কত মানুষ জানেন? 40 লাখেরও বেশি মানুষ। আর এই 40 লাখের বেশি মানুষের করা ইনকামের টাকায় চলে দেশের এক একটা পরিবার। মানে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে 2 কোটির মতো মানুষের মুখে খাবার জোটায় এই পোশাক শিল্পের আয় থেকে। অর্থাৎ আমাদের জনসংখ্যা যদি 17 কোটি 64 লাখ হয়, তাইলে সেই হিসাবে প্রতি 17 জনে প্রায় 2 জন মানুষের খাবারের বন্দোবস্ত হয় এই গার্মেন্টস থেকে। এই গার্মেন্টস থেকে আয় করা টাকায়। এখন তাহলে চিন্তা করেন, দেশের মোট কতগুলি মানুষের রুটি রুজির বন্দোবস্ত হয় এই গার্মেন্টসের উসিলায়। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ থেকে বিদেশে মাছ, চামড়া, আরো কিছু অনেক কিছু রপ্তানি করি, তাই না? তো যা কিছু রপ্তানি করি, সেই রপ্তানির 85% আসে এই গার্মেন্টস থেকে। 2022 সালে যেটা ছিল $42 বিলিয়ন, তার একটু উপরে। আর এই অর্থ বছরে এটা 46 বিলিয়ন ছাড়ায় 47 বিলিয়নের কাছাকাছি যাবে বলে হিসাব আসছে, যা গত কয়েক বছর থেকে শতকরা প্রায় 10.5% বেশি। অবশ্য এখন আর সেটা সম্ভব হবে কিনা আমরা কিন্তু জানি না। কেন সম্ভব হবে না, আসেন আমরা একটু খতায় দেখি। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা কি কেউ খেয়াল করেছেন? খোঁজ দিলে জানতে পারবেন। আর আমার যে শ্রমিক ভাই বোনেরা গার্মেন্টসে চাকরি করেন, তারা অবশ্যই জানেন যে ভেতরে ভেতরে কত খারাপ পরিস্থিতির দিকে যাইতেছে এই গার্মেন্টস শিল্প। অর্ডার সংকটে ভোগা শুরু করে দিছে প্রায় সকল গার্মেন্টস। যে সমস্ত গার্মেন্টসে আগে ভরপুর ডিউটি ছিল, সেখানে এখন ওভারটাইম মোটামুটি বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 8টা থেকে 5টার বেশি ডিউটি হয় না তেমন একটা। কাজ না থাকায় অনেক ফ্যাক্টরিগুলো আবার মাঝে মাঝে কয়েকদিন ধরে বন্ধ দিতেছে। এর ফলে শ্রমিক ভাই বোনদের আয়ের পরিমাণ ব্যাপক হারে কমে গেছে। অনেককেই অল্পতেই চাকরি থেকে ছাঁটাই করা হইতেছে কাজ পর্যাপ্ত না থাকায়। নতুন নিয়োগের মাত্রা কমতেছে খুব আশঙ্কাজনক ভাবে। একদিকে আয় কমা, তার উপরে দ্রব্য মূল্যের বৃদ্ধির কারণে খাইয়া পইরা বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেতেছে। আর এই জন্যে আপনারা খেয়াল করলে দেখবেন অনেক গার্মেন্টস কর্মী অন্যান্য পেশায় চলে যাওয়া শুরু করছে। অনেকে আবার ফিরে গেছে গ্রামে, ঠিক কিনা বলেন? আপনার গ্রামেই দেখেন, গার্মেন্টস আগে কাজ করতো, ফিরে আসছে না। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইতে পারেন যে দাদা, এই সমস্ত বিষয় তো তেমন একটা খবর দেখি না, কোন পত্রিকায়, নিউজে, চ্যানেলে, টিভিতে তো দেখি না। ভাই, হাসিনা জানে এটা কত বড় সংকট, আর এইটাও জানে যে এই সংকটের জন্য সে একলা নিজে দায়ী। আর জীবনে সে নিজের ভুল ব্যর্থতা স্বীকার করেছে। এটা দেখেছেন গত 15 বছরে ও জিন্দেগিতে কোনোদিন ভুল স্বীকার করেছে? ভুল হয় না শয়তান আর ফেরেস্তার। ও এটা আস্ত শয়তান, সেজন্য ওর কোনো ভুল হয় না। ওই যে ফেরেস্তা না, এটা ওই নিজেও জানে। আপনার যে কোনো পরিচিত একজন গার্মেন্টস শ্রমিক ভাই বোনকে জিজ্ঞেস করলে সত্যটা জানতে পারবেন। আর এই নিয়ে যে একেবারে নিউজ হয় নাই তাও না, এই যে নিউজ দেখেন। এইবার আসি কারণে, মানে কেন এই অর্ডার সংকটে পড়লো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই নিয়ে যতগুলো নিউজ হচ্ছে, সেই নিউজগুলোকে যদি বিশ্লেষণ করি তাহলে একাধিক কারণ উঠে আসে। 1 নাম্বার কারণ হইতেছে যে মূল্যস্ফীতি। আমরা মূল্যস্ফীতি কি জিনিসটা কি, এটা মেলাবার আলাপ করেছি, তাই না? যে আগে যে টাকা খরচ করলে যে জিনিস পাইতাম, এখন তার চেয়ে কম জিনিস পাই, এটাই মূল্যস্ফীতি, তাই না? 2 নাম্বার হইতেছে যে গ্যাস, এটা যোগানের অভাব, বিদ্যুতেরও যথেষ্ট যোগান না পাওয়া বা অতিমাত্রায় লোডশেডিং। কিন্তু এইসব কিছু থেকে সবচেয়ে বড় ব্যাপার হইল
3 নাম্বার ইস্যুটা কিসে ইস্যু? আপনারা হয়তো অনেকে জানেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, এটা হইতেছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ক্রেতা, মানে খরিদ্দার, মানে ওরা কয় বায়ার, ইংরেজিতে কয় আর কি বায়ার। শুধু সর্ববৃহৎ না, মানে 85% পোশাক যা আমরা অর্ডার পাই আসে হয় আমেরিকা থেকে নয় ইউরোপ থেকে। ইউরোপ মানে আমি যেটি আছি আর কি, এটা বলে ইউরোপ, হ্যাঁ মানে ফ্রান্স তো ইউরোপে। এই যে দেখেন এটা নিউজেই করছে, কিন্তু এই যে সেই নিউজ। আর তাদের বিরুদ্ধে হাসিনা বৈশা বৈশা সারাদিন বয়ান জারে। শুধু কি হাসিনা সব লেসপেন্সার সারাদিন আমেরিকা আর ইউরোপকে গেলে। আবার হাসিনার পোলা নিজেই থাকে আমেরিকায়, বিয়েও করছে গেলে আমেরিকান মাইয়া। ডিভোর্স হওয়ার পরে যে কুত্তাটা নিয়ে বৈশা থাকে সেটাও আমেরিকান। তাই জাতির পোলা জয়ের পছন্দ ভালো, কুত্তাটা তাহলে সুন্দর আছে, ঠিক কি না? হ্যাঁ, তো যাই হোক, তাহলে এখন বুঝেন কেমন জাউরা। এ জানেই না যে পুরা বাংলাদেশের গার্মেন্টসে তাদের অর্ডারের অবদান কতখানি। এ জানেই না যে এই অর্থ বছরে যে আশা করেছিল 46 বিলিয়ন বা 47 বিলিয়ন ডলার আয় হবি এক্সপোর্ট থেকে, তার 85% আসবি ইউরোপ থেকে বা আমেরিকা থেকে পাওয়া অর্ডার থেকে। আর ইউরোপ বা আমেরিকা থেকে যে অর্ডারটা পাবি তার পরিমাণ হইতেছে 40 বিলিয়ন ডলার প্রায়। হাসিনার তার লেসপেন্সাররা মিলা তারা দিন রাত তাদের সাথে তর্ক কইরা, বিবাদে জড়ায়া, তাদের গালাগালি কইরা শুধু যে রাজনৈতিক সম্পর্কই খারাপ করতেছে তা না, হুমকির মুখে ফেলে দিচ্ছে পোশাক শিল্পের মতো এত জরুরি এবং সম্ভাবনাময় খাতটারেও, যেটা অসংখ্য মানুষ যুগের পর যুগ ধইরা খাটাখাটনি কইরা তৈরি করেছিল। তো এই যে গার্মেন্টসের যে আসন্ন সংকট বা কাজের অর্ডার পাইতেছে না, তার অনেকগুলা কারণের মধ্যে এই ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সাথে এই যে বিবাদে জড়াইছে কাটাল রানী, সেটাও একটা কারণ। এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নাই, তাই না? আপনি কাউরে দিন রাত মিডিয়ার সামনে, সংসদে, ইন্টারভিউ বৈশা মিটিং এ তীব্র সমালোচনা করবেন, আর তারা আপনাকে বছরে বছরে বিলিয়ন ডলারের কাজ দিয়ে টাকা করার সুযোগ দিয়ে যাবে, এটা হয়? এটা কখনোই হয় না। আপনি যার কাজ করে একটা খাতে আর্থিকভাবে শক্তি পাইবেন, তার সাথে আবার শক্তি দেখাইবেন। হ্যাঁ, যার বিড়াল তারই কইবেন মেয়াও, এটা হয়? সে কি আপনার সেই শক্তির যোগানদাতা হবে? আর হবে না তো। সে শক্তিটা কেড়ে নিবে। হাসিনার তার দুর্নীতিবাজ লেসপেন্সারদের এইসব মাথামোটা কাজ কারবারের জন্য ধীরে ধীরে ডুবার দিকে রওনা দিছে এই গার্মেন্ট শিল্প। তারা আভাস করে পাওয়া যাইতেছে ইউরোপ আর আমেরিকা গার্মেন্টস এর অর্ডার কমাই দিলে কি হয়, সেটা গার্মেন্টস এর সাথে যারা জড়িত আছে প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝে গেছে। সামনে কিন্তু আরো কঠিন ভাবে সংকট হবে, যেটা পানির মতো পরিষ্কার। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা দিছে যে অবৈধ কাঁঠাল রানীরা তারা স্বীকার করে না, তাই তারাও আমেরিকার মতো বাংলাদেশে স্যাংশন দিবে তাদের মতো কইরা, তাদের পন্থায়। আর এই নিউজ কিন্তু আমাদের বানানো নিউজ না, আমরা গুজব ছড়াইতেছি না। আওয়ামী লীগ যেমন কয় না আমরা নাকি গুজব ছড়াই, এটা আওয়ামী লীগের নেতার মুখ থেকে আসছে। এই যে দেখেন, শুনেন, এখানে আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নিজেই বলতেছে যে ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশন দিতে পারে। আবার সেটাও বলতেছে এটা নাকি কোনো সমস্যা হবি না। বেককলের বাচ্চা, বেককল মান্নান ওই বুঝেও না সমস্যা কোনটা। তোরে কে কইছে যে সমস্যা হবি না? জিএসপি সুবিধা যদি বাতিল করে দেয়, সেই ক্ষতি কি তুই পূরণ করে দিব? তোর ক্ষমতা আছে? আচ্ছা, আমরা আবার অনেকে জানি না জিএসপি সুবিধা কি, তাই না? চলেন আগে একটু জিএসপি সুবিধাটা একটু বুঝে নিই। পৃথিবীতে যারা গরিব দেশ আর কি, আমাদের মতো, হ্যাঁ, এটা ভালোবাসা কয় স্বল্প উন্নত দেশ। তো এই স্বল্প উন্নত দেশ বা গরিব দেশগুলা যেন বাইরের দেশে কোনো কর বা শুল্ক ছাড়াই অনেক ক্ষেত্রে শতকরা হারে অনেক কম, তুলনামূলকভাবে কম শুল্ক দিয়ে ব্যবসা করতে পারে, সেই সুবিধাটার বলা হয় জিএসপি সুবিধা। মানে ধরেন একটা মাল সামান তৈরি করতে আমার লেগেছে 10 টাকা, আমি ওইটা ইউরোপে পাঠাইলাম, ওইটা বিক্রি করবো আমি 12 টাকায়। তো আমাকে ইউরোপ যদি 2 টাকার ট্যাক্স বসায় দেয়, তাহলে কি আমি 12 টাকায় বিক্রি করবো পারবো? তা তো না, আমি 14 টাকায় বিক্রি করা লাগবে, তাই না? লাভ করে যদি বিক্রি করতে চাই, তাইলে জিএসপি দিয়ে আমাকে আমার জিনিস কম দামে বেচার সুযোগ করে দিছে, তাই তো আমার লাভ হইলো, তাই না? কেউ যদি জিএসপি সুবিধা না পায়, তাহলে তো 14 টাকা করে বিক্রি করতে হবে। 14 টাকার মাল সামান, একই মাল সামান নিয়ে গেলে আমি যদি 12 টাকায় বেশি, কারটা কিনবি? আমারটা কিনবি তো, তাই না? আমি তো এখানে সুবিধা পাই। এই সুবিধাটাই হইতেছে জিএসপি সুবিধা। তো দীর্ঘদিন যাবত ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের এই জিএসপি সুবিধা দিচ্ছিল। এখন ইউরোপিয়ান ইউনিয়ন যদি স্যাংশন দেয়, এই সুবিধা বন্ধ করে দেয়, তাইলে আমরা কি আর মাল সামান বিক্রি করতে পারবো ইউরোপে? পারবো না তো। জিএসপি সুবিধা বন্ধ করে দিলে সেই শুল্কের টাকা তুই পুরাবু
মান্নান, সাংবাদিক ভাইরা এর প্রশ্ন জিজ্ঞেস করেন না কেন? করবেন জিজ্ঞেস। এই যে দেখেন সময় টিভি, এটা তো আওয়ামী লীগের টিভি, তাই না? এটা 26শে সেপ্টেম্বরের নিউজ করেছে। সে নিউজে কইতেছে যে বাংলাদেশ আগের তুলনায় শুধু যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির হার কমে গেছে 1/3, 1/3 কমে গেছে আমেরিকায়। আবার ইউরোপে কমিছে 14.5%, মানে 14.5%। আর যে বিজিএমইএ, মানে গার্মেন্টসদের যে ওদের যে একটা সংগঠন আছে না, এটা কয় বিজিএমইএ, এর সভাপতি ফারুক হাসান স্বয়ং আমেরিকার কাছে পোশাক রপ্তানি কমার এই বিষয়টা স্বীকার করেছে। আবার এটা বলিছে যে বিষয়টা উদ্বেগজনক, মানে এই বিষয়টা খুবই চিন্তার। তবে হাসিনা যে পশ্চিমের সাথে, মানে ইউরোপ আর আমেরিকা, কয় পশ্চিম, এর সাথে যে মারপিট করিচ্ছে, এর সাথে যে গ্যাঞ্জাম করিচ্ছে, এর সাথে যে ঝগড়া করিচ্ছে, এর প্রভাব যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর পড়বি তা করলে হাসিনা জানতো। কি বিশ্বাস হচ্ছে না? এই যে দেখেন তার প্রমাণ। তো এখানে হাসিনা অনেক আগেই কইছে যে আমরা যেন গার্মেন্টস অর্ডারের জন্য বিকল্প বাজার খোঁজা শুরু করি। তার মানে ওই কলে জানি তো যে হাসিনা আমেরিকা ইউরোপের সাথে ঝগড়া করবি, কইরা গার্মেন্টসের 12টা বাজাবি, অর্ডার কমে যাবি এবং এই সংকট তৈরি হবি এবং নতুন বাজার খোঁজা লাগবে। যাই না শুই না এইভাবে গার্মেন্টসটারের ডুবানির পথে হাঁটিছে হাসিনা। আবার এমন ভাবে কইছে মনে হয় এই প্রায় $40 বিলিয়ন বাজার ধরাটা মুখের কথা, চাইলেই ধরে ফেলবে। ও জানেই না যে একটা গার্মেন্টস শিল্প কত বছর পরে $40 বিলিয়নের বাজার ধরতে পারছে, কত বছর ধরে পরিশ্রমের পরে, কত মানুষের হাড় ভাঙা খাটুনি গেছে, কত মেধার দরকার হয়েছে। হাসিনা তো উন্নয়নের প্রকল্পের নামে সহজে হাজার হাজার কোটি টাকা লোপাট করার ওস্তাদ, তাই ওই ভাবিছে সব জায়গায় এত সহজভাবে সব কাজ হয়ে যাবে। তো এই আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত মালিক, শ্রমিক, আপামর ভাই বোনেরা বুঝেছেন তো কি বিপদ আসছে। তো হাসিনা যেন আমেরিকা আর ইউরোপের সাথে বিবাদে জড়ায় এই পোশাক শিল্পরে জয় বাংলা করে দিতে না পারে, তার জন্য হাসিনা আর তার এই ফ্যাসিবাদী শাসনকে আগেই জয় বাংলা করে দিতে হবে। আমরা হাসিনার এই পাগলামির খেসারত দিতে চাই না। হাসিনার প্রত্যেকটা আমেরিকা বিরোধী বক্তব্য, ইউরোপ বিরোধী বক্তব্য এবং বৈরিতা এবং তার কর্মকাণ্ডের জন্য আমরা 85% অর্ডারের একটা বাজারকে হারাইয়া যেতে দিতে পারি না। কারণ 85% বাজার হারানো মানে 85% গার্মেন্টসে কাজ না থাকা, কম থাকা, চাকরি হারানো। তার মানে গার্মেন্টস থেকে 85% মানুষ চাকরি হারায় চলে যাবে। আমরা যদি এই বিষয়ে নীরব থাকি তাহলে আগামীতে পোশাক শিল্পের জন্য ভয়াবহ রকমের হুমকি, আর লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে, প্রায় 35 লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। এইটা যদি অগ্রিম ব্যবস্থা এখন করতে না পারি তাইলে আমরা মহা বিপদে পড়ব। এই হাসিনা তার অবৈধ ক্ষমতা টিকায় রাখার জন্য পশ্চিমের সাথে দ্বন্দ্বে জড়ায় গার্মেন্টস শিল্পে ধস নামায় অগণিত মানুষের পেটে যে লাথি মারতেছে সেটার জন্য কিন্তু সে 2 বার ভাবতেছে না। তাই আসেন, শ্রমিকের পেটে লাথি মারতে আসা হাসিনার হাত পা আগেই ভেঙে দিতে হবে। টাইম আসিছে কলে। সারা দুনিয়া হাসিনার বিরুদ্ধে। হাসিনা এতদিন ইন্ডিয়ার হিন্দুত্ববাদী মোদী সরকারের প্রত্যক্ষ সাহায্য নিয়ে এই অপশাসন চালায় গেছে। খোদার লানত পড়িছেন মোদীর উপরে। সারা দুনিয়া তারে ধরিছে যে শিখ নেতারে ভারতীয় গোয়েন্দার দিয়া কানাডার মাটিতে খুন করেছে, তো সারা দুনিয়া ধরিছে তারে। এখন কালে মোদী আর ইন্ডিয়া কঠিন পেচগিতে আছে। হাসিনা এখন একলা। এখনই সময় ওর উপরে বিপুল শক্তিতে ঝাঁপায় পড়ার। ওর গুলি, ওর লাঠির বাড়ি, ওর মামলা, ওর গুম, ওর ক্রসফায়ার সবগুলো আওয়ামী লীগের হাসিনা দিয়ে হামদায় দিতে হবে এখনই। তাইলে শুধু গার্মেন্টস রক্ষা পাবে তাই না, বাংলাদেশ রক্ষা পাবে, আমাদের আগামী বংশধররা রক্ষা পাবে। চূড়ান্ত লড়াইয়ের জন্য তৈরি হন, সময় চলে আসছে। আমরা কলে রক্ত কম দেই নাই, জীবনও আমরা কম দেই নাই এই হাসিনার বিরুদ্ধে লড়াই করতে যাই। আমরা লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়ছি। দরকার হইলে আমরা আবার 71-এর মতো এক সাগর রক্ত পাড়ি দেব, কিন্তু বাংলাদেশের পবিত্র মাটি থেকে আওয়ামী হায়ানাদের আর আওয়ামী জাহেলিয়াতের শেষ চিহ্ন মুছা ফেলবো ইনশাল্লাহ। কিভাবে রহস্য ঘনীভূত হচ্ছে বা কিভাবে যে বিভ্রান্তির কথা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে দাবি করা হচ্ছে, সেই বিভ্রান্তি বরঞ্চ আরও বেশি বাড়িয়ে তুলছে। সেটি কেমনভাবে আমি পরে আসছি সে বিষয়ে। তার আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তাদের বিজ্ঞপ্তিতে কি বলেছে? বেবিচক বলেছে যে 2টি বিমান বাংলাদেশে অবতরণ করেছে তা আসলে ইসরায়েলের বিমান নয়, এটি যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ন্যাশনাল এয়ারলাইন্সের নিবন্ধিত। অর্থাৎ এই 2টি বিমান বাংলাদেশে এসেছিল বাংলাদেশের গার্মেন্টস পণ্য বহন করার জন্য। গার্মেন্টস পণ্য বহন করে এই 2টি বিমানের একটি যাচ্ছে ইউরোপের দিকে, আরেকটি যাচ্ছে বা গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে, এরকম ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং এ কথাও বলা হয়েছে যে
এই ধরনের সংবাদ পরিবেশন করে অনলাইন পোর্টাল কিংবা মূল গণমাধ্যম এইগুলোতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং এও বলা হয়েছে যে এগুলো কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। হতে পারে কাদের কি উদ্দেশ্য আমরা জানি না, তবে এ বিষয়ে তো আমি নিজেও কথা বলেছি, তাই ব্যাখ্যার তো অবশ্যই দাবি রাখে, আমি নিজেই ব্যাখ্যা দিতে চাই। তারা যে বলল যে এটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারলাইন্সের নিবন্ধিত, বেশ ভালো কথা। আমরা কি জানি সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন পোর্টে যে বিমানগুলো অবতরণ করে তার বিশেষ কয়েকটি বা সাধারণ কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম কথা হচ্ছে শিডিউলড ফ্লাইট। শিডিউলড ফ্লাইট তো অবতরণ করবে, এখানে তো আর কোনো ব্যাখ্যার কিছু নেই। আরেকটি হচ্ছে চার্টার্ড ফ্লাইট, অর্থাৎ ভাড়াকৃত বিমান। বিশেষ বিশেষ কাজে যে কোনো মুহূর্তে বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো প্রতিষ্ঠান যে কোনো বিমান ভাড়া করে বিশ্বের যে কোনো দেশে অনুমতি সাপেক্ষে অবতরণ করতে পারে সেই বিমান। 3 নম্বর হচ্ছে বিশেষ ফ্লাইট। বিশেষ ফ্লাইট আমরা এটিও জানি যে কেমন, মনে করেন যে আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোনো রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বিশ্বের যে কোনো দেশে, তিনি বিশেষ বিমানে করে যাবেন এবং সেটি তো যোগাযোগ করে যে রাষ্ট্রে যাচ্ছেন সেই রাষ্ট্রের যে এভিয়েশন বা যথাযথ যা কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেই তো যাবেন নিশ্চয়ই যে এমন একটি ফ্লাইট যাচ্ছে। সো এটি হতেই পারে। আরেকটি হচ্ছে যে টেকনিক্যাল কারণে যে কোনো সময় যে কোনো বিমান যে কোনো দেশের বিমানবন্দরে অবতরণের অনুমতি সাপেক্ষে অবতরণ করতে পারে, অর্থাৎ যান্ত্রিক কোনো ত্রুটি দেখা দিলে অথবা ফুয়েল শেষ হয়ে এলে, জ্বালানির সংকট দেখা দিলে সেসব ক্ষেত্রে জরুরি অবতরণের প্রয়োজন হয়। অনুমতি সাপেক্ষে সেই বিমানগুলো নিকটস্থ বিমানবন্দরে অবতরণ করে। আরও একটি বিষয় হচ্ছে যে যাত্রীবাহী কোনো বিমানের কোনো যাত্রী অসুস্থতা বোধ করলে, তার জীবনের কোনো ধরনের শঙ্কা দেখা দিলে অথবা পাইলট যদি নিজে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এসব ক্ষেত্রে জরুরি অবতরণের বিধান থাকে। তো এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম, সেই ক্রাইটেরিয়াগুলোর একটিও কি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে তার মধ্যে পড়ে? নিশ্চয়ই পড়ে না। কার্গো বিমানের ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে ব্যাখ্যাটি, আমি নিজে কয়েকজন বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে এটি আনইউজুয়াল মনে হয়েছে, অস্বাভাবিক মনে হয়েছে। ইসরায়েলের বিমান দুটি যেভাবে অবতরণ করেছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা তাদের কাছে নেই এবং আমরা যারা কথা বলছি আমাদের কাছেও নেই। তার কারণ এটি কোনো অস্বাভাবিক সময় নয়। যদি গার্মেন্টস পণ্য সরবরাহের যে যুক্তিটি দেওয়া হচ্ছে, যেই ধরনের কার্গো বিমানে গার্মেন্টস পণ্যগুলো উঠে থাকে বা পরিবহন হয়ে থাকে, সে ধরনের বিমানের তো সংকট এই মুহূর্তে নেই। তাহলে কেন ইসরায়েলের এই বিমান দুটি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে? এটা তো কোনো অস্বাভাবিক সময় নয় নিশ্চয়ই। তাহলে আমরা এই পর্যন্ত বা আমি যেটুকু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, আপনাদের কাছে কি মনে হয় যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে ব্যাখ্যাটি দিয়েছে খুব সহজে সেটি গ্রহণ করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে আমাদের? নিশ্চয়ই না। তাহলে সত্যি সত্যি যদি বেসামরিক সত্যি সত্যি যদি এই বিমান দুটি ইসরায়েলের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সিভিল অ্যাভিয়েশন কি বলবে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কি বলবে? এবং তারা কিন্তু এক জায়গায় বলেছে যে হ্যাঁ, এই বিমান দুটি যদি সরাসরি ইসরায়েল থেকে বাংলাদেশে অবতরণ না করে যুক্তরাষ্ট্র থেকে আসতো তাহলে এই বিতর্কটির সৃষ্টি হতো না। আমরা ধরে নিলাম যে ইসরায়েল থেকে সরাসরি এলো না, ধরে নিলাম যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি এসেছিল, তারপরেও কি বিতর্কের যথেষ্ট সুযোগ থাকতো না? তার কারণ এতদিনে আজ অবধি বাংলাদেশে যেখানে ইসরায়েলের কোনো বিমান অবতরণ করেনি বলে আমরা যদ্দূর জানি অবতরণ করেনি, তাহলে এই সময় এসে কেন ইসরায়েলে এই বিমান দুটি অবতরণ করলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে ইসরায়েল নিয়ে মানুষের মনে নানান ধরনের বিতর্ক অনেক আগে থেকেই সৃষ্টি হয়েছে। ইসরায়েল থেকে সাধারণ মানুষের উপরে যে নজরদারি সরঞ্জাম
সেইগুলো আমদানি করা হয়েছে। এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে, বিতর্ক উঠেছে, যদিও সরকারের পক্ষ থেকে সেগুলো অস্বীকার করা হয়েছে। তারপরে আবার পাসপোর্টে, বাংলাদেশের পাসপোর্টে যেই লেখাটি থাকতো, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। এই যে এক্সেপ্ট ইসরায়েল, ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে এই পাসপোর্টের বৈধতা রয়েছে, সেখানে এক্সেপ্ট ইসরায়েল এই শব্দ দুটো তুলে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক ধরনের বিতর্ক এর মধ্যে তো উঠেছে। স্বাভাবিক কারণেই এই যে চরম বিতর্কিত সময় এবং ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশেও এক ধরনের রাজনীতি শুরু হয়েছে, অভ্যন্তরীণ রাজনীতি, দোষারোপ রাজনীতি। তার মধ্য দিয়ে ইসরায়েলের বিমান দুটি বাংলাদেশে অবতরণ করল এবং তার চেয়ে বড় কথা, যেখানে ভারতের সঙ্গে বর্তমান সরকারের, আওয়ামী লীগ সরকারের একটি দহরম মহরম সম্পর্ক, এবং সেই ভারত প্রকাশ্যে ঘোষণা দিয়েছে ইসরায়েলের নিরাপত্তার জন্য ভারতের পক্ষ থেকে যা যা করা দরকার করা হবে। অনেকে তো দুয়ে দুয়ে চার মিলাতে পারে। অতএব এই যে বিতর্কের জায়গাগুলো থেকে, সেই বিতর্কের জায়গা থেকে তো বিভ্রান্তি ছড়ানোর যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। রহস্য মানুষের মনে সৃষ্টি হতেই পারে, এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে গোজামিল ব্যাখ্যা দিয়েছে, সেটি থেকে মানুষের মনে রহস্যগুলো আরও বেশি ঘনীভূত হচ্ছে যে পরিষ্কার কেন কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না, কেন কোন রকমের খোঁড়া যুক্তি দিয়ে এক ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হলো। আমরা জানি না আসলে এর মধ্যে কি আছে। যে দুটি কার্গো বিমান বাংলাদেশে এসেছিল, তারা আসলে কিছু নামিয়েছে না তারা সেই বিমান দুটি আসলেই কিছু বহন করে নিয়ে গেছে, এটা নিশ্চয়ই খুব শিগগিরই পরিষ্কার হবে। এবং আরও একটি কথা আমি মনে করিয়ে দিই যে প্লেন স্পটার নামে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ কোনো আনইউজুয়াল ওয়েতে আনশিডিউলড কোনো বিমান কোনো দেশে ওঠানামা করলে সেইগুলোর যথাযথ বিষয়গুলো তদন্ত করে তারা জনসমক্ষ নিয়ে আসে। বাংলাদেশেও নিশ্চয়ই এই ধরনের কোম্পানি রয়েছে। তবে আমার ধারণা বাংলাদেশে যে প্লেন স্পটার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা এই মুহূর্তে স্বাধীনভাবে কিছু বলতে পারবে না নিশ্চয়ই। যদি অন্য কোনো দেশের প্লেন স্পটার ধরনের কোনো কোম্পানি তারা যদি কোনো ব্যাখ্যা দিয়ে থাকে, বাংলাদেশে যে ইসরায়েলি বিমান অবতরণের ঘটনাকে কেন্দ্র করে কোনো বিষয় তারা তুলে ধরে, সেটি অবশ্যই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। এই পর্যন্ত আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।